ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের একটানা মিসাইল হামলা, দুই বড় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। পাল্টা আক্রমণে কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি তেল আবিবের। এনসিপির নিবন্ধনের আবেদন জমাকাল, 6 ধরনের দলীয় প্রতীকের প্রস্তাবনা। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়, মন্তব্য সিইসির। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ ছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নেই অগ্রগতি। এনসিসি গঠন সহ অধিকাংশ বিষয়ই মতানৈক্য। আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ব্লকেট কর্মসূচির ঘোষণা। চরম ভোগান্তিতে এ পথে চলাচলকারীরা। এখান থেকে অলরেডি আপনার জ্যাম খিলক্ষেত পর্যন্ত চলে গেছে। এটা ছাড়া এয়ারপোর্ট যাবে, মানুষ ভোগান্তির শিকার হবে। কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয়রানি হচ্ছে। ব্লকেট না করে সরকারের সাথে আলোচনা করে যদি সমাধান করা হয় তাহলে মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। থানায় গচ্ছিত প্রশ্নের ট্রাঙ্ক খোলার ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির একটি পরীক্ষার প্রশ্নপত্র বাতিল। ঘটনাস্থল নওগাঁয় যাচ্ছে বোর্ডের প্রতিনিধি দল। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হবে অযৌক্তিক, সেমিনারে মন্তব্য বক্তাদের। সরকারকে সকল চুক্তি উন্মুক্ত করার আহ্বান। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন পাল্লার অন্তত 10টি মিসাইল ছুড়েছে ইরান। এদিকে সংঘাতের নবম দিনে তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বেসামরিক এলাকার পাশাপাশি আইআরজিসির বিভিন্ন মিসাইল লঞ্চিং প্যাড লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। নেতানিয়াহুর হুঁশিয়ারি, যতদিন প্রয়োজন ইরানে ততদিন হামলা চালানো হবে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, যাতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরই ছিল অভিযানের মূল টার্গেট। হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে। ইরানের অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও। এরই মধ্যে শুক্রবার রাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোম শহরে। ইসরায়েলি হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে। হামলা হয় মিসাইল স্টোরেজ এবং লঞ্চিং সাইটেও। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তেহরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা। যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে, কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে, তাও ডাবল হুমকি। একদিকে আছে মিসাইল, একটি দুটি নয়, 20,000 মিসাইল, আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা, তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে। শনিবার ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এ সময় বিভিন্ন অবকাঠামোয় বিস্ফোরণ হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আলোচিত কুদস ফোর্সের কমান্ডার সাইদ ইজাদি। শনিবার বিবৃতিতে এই দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, তেহরানের প্রাণ কেন্দ্রের একটি সেফ হাউসে ছিলেন ইজাদি। তার অবস্থান লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। ওই হামলায় নিহত হন তিনি।
কুদস ফোর্সের ফিলিস্তিন শাখার প্রধান ছিলেন ইজাদি। এর আগে আইডিএফের হামলায় নিহত হন বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার আমিন পুরজুদাকি। আইআরজিসির সেকেন্ড ড্রোন ইউনিটের প্রধান ছিলেন তিনি। ইরানের হামলা প্রতিরোধে সহায়তা করায় মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে একথা জানান ইসরায়েল কাদস। গেল শুক্রবার ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে মিসাইল ছুড়ে তেহরান বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে মার্কিন সেনাবাহিনী। একই দিন পৃথক ভিডিও বার্তায় ইরানের সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে দাবি করেন ইসরায়েলি সেনাপ্রধান। ইরানের প্রায় অর্ধেক মিসাইল লঞ্চার ধ্বংসেরও দাবি জানান ইয়ালজামের। পুরো পৃথিবী অবাক হয়ে দেখছে ইসরায়েল কিভাবে হামলা করার পাশাপাশি পাল্টা হামলাও প্রতিরোধ করছে। আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। ইসরায়েলকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার জন্য মার্কিন সেনাদের অসংখ্য ধন্যবাদ। টানা 60 ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা জানিয়েছে ইরান। শুক্রবার রাতে এক বিবৃতিতে দেশটির ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস এ তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তাজনিত কারণে সরকারের পক্ষ থেকেই বন্ধ রাখা হয়েছে এ সেবা। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন দেশটির কোটি কোটি মানুষ। আত্মীয় স্বজনের খোঁজ নিতে না পারায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। জানতে পারছেন না ইসরায়েলি হামলার খবরও। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, যুদ্ধ পরিস্থিতিতে তথ্য নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নিয়েছে ইরানি শাসক গোষ্ঠী। এটিকে জনগণের রাজনৈতিক মত প্রকাশ এবং স্বাধীনভাবে যোগাযোগের অধিকার হরণ বলে অভিযোগ তুলেছেন অনেকে। নানা উপায়ে সীমিতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন কেউ কেউ। এবার ইরানের উপর মসজিদে হামলার দায় চাপালো ইসরায়েল। শুক্রবার দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও উত্তরে হাইফা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয় অটোমান যুগে তৈরি আল জরিনা মসজিদ। হাইফায় অবস্থিত মসজিদটি পরিদর্শন করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তখনই নিজ দেশের অপকর্ম ভুলে ইরানের দিকে তোলেন অভিযোগের আঙুল। জানান, ইচ্ছে করেই মসজিদ আর সাধারণ ইসরায়েলিদের উপর হামলা চালাচ্ছে তেহরান। ইরান ইচ্ছা করে সাধারণ মানুষদের টার্গেট করছে। আপনারাই দেখছেন কিভাবে লোকালয়ে হামলা চালিয়েছে তারা। হামলা করেছে মসজিদেও। এটা যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক আইন অনুসারে সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো অন্যায়। কেবল কথায় নয়, কাজেও ইরানের সাথে মিত্রতার প্রমাণ দিয়েছে রাশিয়া। এ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পক্ষে সমর্থন জানিয়েছেন। আবারও জানান, ইরানের বুশের প্ল্যান্টে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পক্ষের সবুজ সংকেত পেয়েছেন। নিজ দেশের সেনাদের অভিযান চলছে ইউক্রেনে। তবে যেখানেই যাচ্ছেন, ইরান ইসরায়েল সংঘাত আর উত্তেজনা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইকোনমিক ফোরামে যোগ দিয়েও অবধারিতভাবেই সাংবাদিকরা জানতে চান তেহরানের বিষয়ে মস্কোর অবস্থান নিয়ে। মিত্রের প্রতি রাশিয়ার বিশ্বস্ততা নিয়েও খোঁচা মারা হয় তাকে। জবাবে কড়া ভাষায় জানান, বিশ্বস্ততার পরিচয় কাজের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। রাশিয়া বিশ্বস্ত নয়। এ ধরনের কথা যারা ছড়ায় তারা উস্কানিদাতা। পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। আমরা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকারের পক্ষে, মুখে নয় কাজে। জটিলতা সত্ত্বেও বুশেরে পারমাণবিক চুল্লি তৈরি করেছি। আরও 2টি তৈরির চুক্তি হয়েছে। জটিল পরিস্থিতি আর নিশ্চিত ঝুঁকি সত্ত্বেও সেখানে কাজ অব্যাহত রেখেছি। ইসরায়েল ইরান সংকটের কূটনৈতিক সমাধানের বিষয়েও আশাবাদ জানান পুতিন। সরাসরি মধ্যস্থতার কথা না বললেও জানান, তেল আবিব, তেহরান ও ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছেন নিয়মিত এবং যুদ্ধবন্ধে মস্কোর পরিকল্পনা নিয়েও কথাবার্তা চলছে তাদের সাথে। বাস্তবতা হলো, এই অঞ্চলের অনেক দেশেরই ইরান ইসরায়েল 2 দেশের সাথেই সুসম্পর্ক রয়েছে। আর এটাই আমাকে আশাবাদী করেছে। কেউ নিশ্চয়ই সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে পারবে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছি। সংকট সমাধানে আমরা পরিকল্পনা জানিয়েছি তাদের। তা নিয়ে আলোচনাও চলছে।
পুতিনের দেয়া তথ্য অনুযায়ী ইরানের বুশেরে পারমাণবিক স্থাপনায় 600 রুশ নাগরিক কর্মরত রয়েছে। এদের মধ্যে 250 জন স্থায়ী এবং বাকিরা অস্থায়ী অ্যাসাইনমেন্ট নিয়ে। তাদের নিরাপত্তা নিশ্চিতে কথা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনই, জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল রোববার আবেদন ফর্ম জমা দেওয়া হবে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ইসির শর্ত পূরণের জন্যই আবেদনে দেরি হয়েছে। নির্বাচনের জন্য 6 ধরনের দলীয় প্রতীকের প্রস্তাবনাও আছে দলটির, তবে শেষ পর্যন্ত কোন প্রতীক চান এখনই জানাতে চান না নেতারা। লামিয়া তিথি রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ 28 মে। এর 4 মাস পেরিয়েছে, কিন্তু এখনও দলটির নিবন্ধনের জন্য আবেদন করেনি নির্বাচন কমিশনে। এ অবস্থায় ঐক্যমত কমিশন সহ সরকারের সাথে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলে কিছু দল। নতুন দলটির সদস্য সচিব জানাচ্ছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় লাগে। জেলা উপজেলা কমিটি গঠনের প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি। জেলা কমিটি, উপজেলা কমিটি, অফিস, কার্যকর অফিস এবং সদস্য ফর্মের যে বাধ্যবাধকতার জায়গাগুলো রয়েছে এনসিপি ইতিমধ্যে সেগুলো পূরণ করেছে। তো আমরা আশাবাদী যে যতটুকু শর্ত পূরণ করতে বলা হয়েছে তা আমরা পূরণ করেই নিবন্ধন কমিশনে আবেদন করছি। সামগ্রিকভাবে এখন সর্বশেষ মুহূর্তের আর কি যাচাই বাছাই চলছে। আশা করি সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করতে পারবো। নিবন্ধিত হলে নির্বাচনী প্রতীক পাবে এনসিপি। এক্ষেত্রে প্রশ্ন ছিল তাদের পছন্দের প্রতীক নিয়েও। প্রতীকের বিষয়ে 5-6টা প্রতীকের বিষয়ে আমরা একটা চিন্তা করেছি, কিন্তু আমরা আবেদন সাবমিট করার পরই এটা গণমাধ্যমে প্রকাশ করতে চাই। কলম, বই, তারপরে মুষ্টিবদ্ধ হাত, এরপরে হচ্ছে লাঠি, এ ধরনের বিভিন্ন প্রতীক, শাপলা বা এই ধরনের নানা ধরনের প্রতীক তারা জনগণের পক্ষ থেকে আসছিল। আমাদের যে রেজিস্ট্রেশন কমিটি আছে তারাও আলাপ আলোচনা করতেছে, কথা বলতেছে। এটা হয়তো শেষ মুহূর্তে চূড়ান্ত হবে। নিবন্ধন সম্পন্ন করতে যে কোনো রাজনৈতিক দলের ঠিকানার প্রয়োজন হয়, সেটা পূরণ করে আগামী 1 বছরের জন্য রূপায়ণ টাওয়ারই হবে জাতীয় নাগরিক পার্টির ঠিকানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষ তাদের মধ্যকার 1 বছরের জন্য এই কার্যালয়টি রূপায়ণ টাওয়ারের এই বিল্ডিং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। রূপায়ণ টাওয়ারেরই একটি ফ্লোর আমরা চুক্তিপত্র করেছি নিবন্ধনের জন্য, 1 বছরের জন্য চুক্তিপত্র। এনসিপির 6ষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দেয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিইসি জানান, সরকারের সাথে যোগাযোগ রাখছে কমিশন। নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনেরও কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে সেই কর্মপরিকল্পনা পরিবর্তন আনা হবে, জানান সিইসি। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। সংবিধানের 70 অনুচ্ছেদ ছাড়া এখনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়। রাষ্ট্রের মূলনীতি, এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন কিংবা প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় এখনও রয়েছে মতানৈক্য। এখনই আশা ছাড়ছে না বিশ্লেষক ও রাজনীতিকরা, বরং বোঝাপড়ার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর মানসিকতাকে ইতিবাচকভাবে দেখছেন তারা। জোর দিচ্ছেন কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি নির্ধারণে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট।
দ্বিতীয় দফায় চলছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশে জামাত ইসলামী ও এনসিপির অবস্থান অভিন্ন থাকলেও বিএনপির আছে মতভিন্নতা। অন্যান্য দলগুলো নিজস্ব মতামত উপস্থাপন করছে। টানা 3 দিনের আলোচনায় কেবল 70 অনুচ্ছেদে ঐকমত্যে পৌঁছেছে সবগুলো দল। মামলার ইস্যু চলমান আলোচনার মধ্যে আর কোনো বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছাতে পারলেও রাজনীতি বিশ্লেষক ও দলগুলো এই অগ্রগতিকেই ইতিবাচকভাবে দেখছেন। যদি 70 অনুচ্ছেদ নিয়ে যা বলা হয়েছে এটুকু যদি হয়ে থাকে তাহলে তো আমি মনে করি যে না, ভালোই হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তো এগুলো হয় না, আর বাকিগুলো হয়নি। হওয়াটা এত সহজ না, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, আলাপ আলোচনার ব্যাপার। অর্থ বিল এবং আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। দলের নির্বাচনী ইশতেহারে আরও দুটো জিনিস কেউ কেউ যুক্ত করতে চান। একটা হচ্ছে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার ইস্যু। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যের কাছাকাছি অবস্থানে। নেতারা জানান উচ্চকক্ষের বিষয়ে অধিকাংশ দলই একমত হয়েছে, কিন্তু সংখ্যানুপাতিক হারে তা নির্ধারণ হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। এনসিসি নিয়ে বিএনপির রয়েছে বিরোধী অবস্থান। যারা একমত হয়েছে তাদের মধ্যেও বিতর্ক আছে সাংবিধানিক কাউন্সিলের ক্ষমতা ও ব্যাপ্তি নিয়ে। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এনসিসির মধ্যে যুক্ত না রাখা, যাতে এই দুটো প্রতিষ্ঠান অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত না হয়। সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষেত্রে এবং অ্যাটর্নি জেনারেলেরও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন ইলেকটোরাল কলেজকে আর কি সম্প্রসারিত করা যায় কিনা। কমিশনের দ্বিতীয় দফার প্রথম বৈঠক বয়কট করেছিল জামায়াত ইসলামী। দ্বিতীয় দিনে জামাত নেতাদের অপ্রাসঙ্গিক আলোচনা ও দীর্ঘ সময় নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াকআউট করে সিপিবি বাসদ। বাদানুবাদ হয়েছে এনসিপি ও 12 দলীয় জোটের নেতাদের মধ্যে। ঐকমত্য কমিশনের আলোচনায় এমন অস্বস্তি তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। যারা ঐকমত্য কমিশনের দায়িত্বশীল আছেন তাদের একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করে নিতে হবে আর কি, তাই না? তাদেরকে বুঝতে হবে যে সংখ্যায় হয়তো দলে দলে পার্থক্য আছে, কিন্তু সবাইকে আপনি আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, তারা এজেন্ডার বাইরে যে কাউকে এরকম পলিটিক্যাল স্টেটমেন্ট দেবার যেটা বিষয়ের সাথে সম্পর্কিত না, এই সুযোগ ঐকমত্য কমিশন দিচ্ছে কেন? ইত্যাকার কিছু কিছু প্রশ্ন আছে, তবে এই টানাপোড়েন পুরো ঐকমত্য কমিশনের কাজকে ভণ্ডুল করে দেবে এটা আমি মনে করছি না। যেসব বিষয়ে কমিশনের সুপারিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হবে না তা পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে আপনি তাদের ঘাড়ে চাপিয়ে দেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বহিষ্কারাদেশ বাতিল সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আগামীকাল থেকে ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি তাদের। সকাল 8:30 থেকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 11টা নাগাদ আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় মূল সড়ক থেকে কিছুক্ষণের জন্য সরে গেলেও পরে তারা অবস্থান নেয়। বেশ কয়েকজন কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন। দাবি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার ও ক্ষতিপূরণ প্রদান। এছাড়া এই আদেশের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনারও দাবি তাদের। শিক্ষার্থীরা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটি সংস্কার কমিশন গঠন করা সহ বিশ্ববিদ্যালয়ের উপরে আরোপিত 15% ভ্যাট বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে রাস্তা অবরোধ করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। নতুন বাজার ব্লকের আয়োজন করছি এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে, সারা বাংলাদেশ যারা আছে, এবং এটা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে এই আন্দোলন চলমান থাকবে। এখান থেকে অলরেডি আপনার জ্যাম খিলক্ষেত পর্যন্ত চলে গেছে। এটা ছাড়া এয়ারপোর্ট যাবে, মানুষ ভোগান্তির শিকার হবে। এটা তো একজনের জন্য, মানে কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয়রানি হচ্ছে। ব্লকেট না করে সরকারের সাথে আলোচনা করে যদি সমাধান করা হয় তাহলে মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। নতুন বাজার এলাকার এখনকার অবস্থা একটু জানতে চাই। আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন সেখানে। বিজয়, আন্দোলনকারীরা এখন কোথায় অবস্থান করছেন এবং বিশেষ করে যেটি জানতে চাই, জনদুর্ভোগ কতটা দেখছেন আপনি?
আন্দোলনকারীরা মূলত যে নতুন বাজার মোড়টি রয়েছে, নতুন বাজারের যে সড়ক, সেই সড়কে এখন পর্যন্ত অবস্থান করছেন। ছোঁয়া, আমি যদি বলতে চাই যে সকাল থেকে আমি এখানে আছি এবং সকাল 8:30 নাগাদ তারা এই অবরোধ কর্মসূচি দেয় এবং এরপর তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং কিছুক্ষণ পর কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে যে প্রক্টোরিয়াল টিম তারা তাদের সাথে কথা বলতে আসে এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডায় জড়িয়ে যায় এবং বাকবিতণ্ডার পরে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর আবার কিন্তু শিক্ষার্থীরা আসলে এই নতুন বাজার যে মোড়টি রয়েছে সেই নতুন বাজারের সড়কটি তারা অবরোধ করে। আমি যদি এখন একটু বলতে চাই যে ফলে এই অবরোধের ফলে কিন্তু জনগণের যে ভোগান্তির কথা বলবো সেটা কিন্তু আসলে চরমে পৌঁছেছে। তবে এখন কিছুটা আমি বলতে পারি যে জনগণ আসলে চলাচল করতে পারছে। তার কারণ হচ্ছে যে পাশ আসলে রাস্তা দখল করে আছে তার বিপরীত পাশ দিয়ে কিন্তু কিছু কিছু গাড়ি আসলে যেতে পারছে এবং তাদেরকে পাস করতে দেওয়া হচ্ছে। তবে তারা এই রাস্তার যে মোড়টিতে আসলে তারা বসেছে এবং এই মোড়টি কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে এবং তারা বলছে যে তাদের উপরে যে লাঠিচার্জ বা হামলা করা হয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত না বিচার করা হবে, তদন্ত করা হবে কোন পুলিশ আসলে তাদের উপরে এই লাঠিচার্জ করেছে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি করবে এবং তাদের যে সকল দাবি রয়েছে যে যাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার করেছে তাদের পুনরায় আবার বিশ্ববিদ্যালয়ে বহিষ্কারের বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া হবে। তাদের তাছাড়াও যদি বলতে চাই তাদের যে আরও বিভিন্ন দাবি রয়েছে যে এই বহিষ্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্তৃপক্ষ যারাই জড়িত আছে তাদেরকে কিন্তু আসলে চিহ্নিত করে তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে এবং সব দাবি মেনে নিলেই তারা আসলে এই আন্দোলন থেকে আসলে অব্যাহতি নেবে এবং তারা এই রাস্তা অবরোধ কর্মসূচি অব্যাহতি দেবে যদি তাদের আন্দোলনে দাবি দেওয়া আসলে মেনে নেওয়া হয়। ছোঁয়া। জি বিজয়, এবং তার মানে এখনো পরিস্থিতি আসলে বেশ উত্তপ্ত। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। নওগাঁয় প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলার ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। সকালে এ ঘোষণা দেয় রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তারা জানান আগামী 19 জুলাই ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের 8 জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এছাড়া বিকেলে শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এই ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাঙ্কের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন। কয়েকটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। উপজেলা পরীক্ষা কমিটির কাছে ঘটনাটি ধরা পড়ে। এই ঘটনায় শুক্রবারই ধামইরহাট থানার 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আরো খবরাখবর জানবো। নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, শিক্ষা বোর্ডের যে প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবার কথা তারা কখন নাগাদ যেতে পারেন এবং আরেকটি বিষয় জানাবেন, তদন্ত প্রতিবেদন কি আজ জমা দেওয়া হতে পারে কিনা? তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়া হতে পারে কিনা সেটি নিয়ে একটু সংশয় রয়েছে, কেননা জেলা প্রশাসকের দপ্তর থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন তিনি রাজশাহীতে দপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আসলে আজকে এই প্রতিবেদনটি জমা দিতে পারবেন কিনা সেটি নিয়ে সংশয় আছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি তদন্ত কার্যক্রম শেষ করতে পারেননি, যার কারণেই এই দুটি তদন্ত কমিটির প্রতিবেদন জমা নিয়ে সংশয় রয়েছে। আর পাশাপাশি শিক্ষা বোর্ড থেকে যে প্রতিনিধি দল আসার কথা তারা এখন পর্যন্ত এসে পৌঁছেননি, হয়তো আরও 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি জানতে পারছি যে শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তিনি সহ একজন প্রতিনিধি সাথে নিয়ে তিনি এখানে আসবেন এবং ধামইরহাট থানা পরিদর্শন করবেন। পাশাপাশি যে কলেজের জন্য এই প্রশ্নপত্রগুলো এখানে আনা হয়েছিল সেই কলেজের যে কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলবেন। একই সাথে স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা প্রশাসনের সঙ্গে ইউনোর সঙ্গে তারা কথা বলবেন। সব মিলিয়ে আসলে তারা যে পরিদর্শন করবেন তার উপরে নির্ভর করছে এখানকার যে ঘটনা, সঠিক ঘটনা উঠে আসার সেই বিষয়টি। একই সাথে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু স্থানীয়
স্থানীয় ছাত্র জনতা তারা কিন্তু বেশ ফুঁসে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তারা আজকে কিছুক্ষণ আগে একটি মানববন্ধন করেছেন এবং দাবি তুলেছেন যে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে। একই সাথে থানা পুলিশের যে নিষ্ক্রিয়তা এবং দায়িত্বহীনতা সেটি তারা তুলে ধরছেন এবং অবিলম্বে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা। ছোঁয়া। জি ছোটন, এবং আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। কিট সংকটে বন্ধ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবও চালু করা যায়নি। এদিকে ভর্তি রোগীর স্বজনরা হাসপাতাল থেকে ওষুধ না পাওয়া সহ করেছেন নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে কিট সংকটের বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। রোগীদের সেবা নিশ্চিতে প্রস্তুত করা হয়েছে করোনা ইউনিট ও 10টি আইসিইউ শয্যা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার 15 জনের কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে মেলে করোনার উপস্থিতি। এর আগের 3 দিনে পরীক্ষায় করোনা শনাক্ত হয় আরও 3 জনের। আবারও যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় এই সরকারি হাসপাতালে কিট সংকটে বন্ধ হয়ে গেছে শনাক্তকরণ পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে বন্ধ হয়ে যায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জনবল সংকটে চালু করা যায়নি আরটিপিসিআর ল্যাবও। সংকট যেন অতি দ্রুত কেটে যায়, এজন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চাহিদাপত্র দিয়েছি এবং আমরা আশা করছি অতি দ্রুত সম্ভব আমরা এই কিট সংকট কাটিয়ে উঠব। আমাদের আরটিপিসিআর মেশিনটা এই মুহূর্তে একটু সমস্যার জন্য বন্ধ আছে। আমরা ক্যালিব্রেশন বা মেনটেন্যান্সের যে সমস্যা আছে সেটা কাটিয়ে উঠে আরটিপিসিআর টেস্ট করা শুরু করবো ইনশাল্লাহ। ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিয়েও নানা অভিযোগ করেছেন স্বজনরা। গা ব্যথার পরে আমরা ওষুধ খাওয়াইছি গ্রামের ডাক্তার দেখে, তা দেখাইয়া কমে না। তারপরে আমরা সদরে নিয়ে আসছি, সদরে ওখানে টেস্ট করানোর পরে করোনা ধরা পড়ে। এখানে আসার পরে টোটালি কোনো ডাক্তার ছিল না। আমি ডিউটি ডাক্তারের সাথে যোগাযোগ করি, ওনার বক্তব্যটা এরকম ছিল যে ওনার সেফটি কোনো জিনিস দেওয়া হয় নাই, তাই উনি আসতে পারবে না। পরে ডাক্তার আসছে, টোটালি কোনো ওষুধ সাপ্লাই না, নেবুলাইজারের দরকার, মেশিন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সব প্রস্তুতি নেওয়া যায়নি। এ কারণে রোগীদের বাইরে থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ কিনতে হচ্ছে। চিকিৎসা সেবা নিশ্চিতে 40 শয্যার করোনা ইউনিট ও 10টি আইসিইউ শয্যা প্রস্তুত করার কথাও জানানো হয়েছে। যেহেতু অনেকদিন ধরে করোনা রোগীর চিকিৎসা হয় না, আমাদের যেগুলো ওষুধ আমাদের সরকারি হাসপাতালে সাপ্লাই ছিল অনেকটা এক্সপায়ার্ড হয়ে গেছে। যেগুলো বাকি আছে সেগুলো আমরা রোগীদেরকে সরবরাহ করছি। আলাদাভাবে আইসোলেটভাবে আমরা চেস্ট এক্সরের ব্যবস্থা করা হয়, কোনো কোনো ক্ষেত্রে পোর্টেবল এক্সরের ব্যবস্থা করা হবে। এর জন্য আমরা সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে, এমনটা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা উদ্বোধন শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে, যেন জনগণ তাদের পছন্দমতো সরকার গঠনের দিকে যেতে পারে। ফরিদা আক্তার আরও জানান, স্বাদু পানির মাছের রপ্তানি বাড়াতে কাজ চলছে। কৃষি খাতের মতো মৎস্য খাতে বিদ্যুৎ বিলে ভর্তুকি দিয়ে মাছ চাষিদের দীর্ঘদিনের দাবি পূরণেরও চেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। নিজেদের সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ শীর্ষক সেমিনারের আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এ সময় বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা দিলে তা কতটা ঝুঁকিপূর্ণ ও অপ্রয়োজনীয় সে বিষয়গুলো তুলে ধরেন সভায় অংশ নেয়া বক্তারা। সমাপনী বক্তব্যে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জাতীয় স্বার্থের অজুহাতে করা সরকারের সকল চুক্তি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা উচিত। বিদেশি কোম্পানি নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে।
দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় সক্ষমতা। সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকা কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা কিংবা সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোগা, এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে। সরকার যে সরকারই হোক না কেন, তারা যদি জাতীয় সক্ষমতাকে বিপরীতে এই ধরনের নির্ভরশীলতা প্রকল্প নেয়, তার বিরোধিতা করা আমাদের কর্তব্য। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ, বড় অংশই অবৈধভাবে উপার্জিত। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে এই অর্থের বেশিরভাগ পাচার হয়েছে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পাচারের তথ্য জানা এবং অর্থ ফিরিয়ে আনার সুযোগ আছে বলেও মনে করেন তারা। বলছেন, অবৈধ উপার্জনের উৎস বন্ধ করতে হবে। অবৈধ উপার্জন গচ্ছিত রাখার নিরাপদ স্থান হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। দেশটির ব্যাংকগুলো আমানতকারীদের তথ্য গোপন রাখার নিশ্চয়তা দিয়ে থাকে, যে কারণে সুইস ব্যাংকে পৃথিবীর অন্য দেশের ন্যায় বাংলাদেশিরাও টাকা জমা করে থাকে। সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ 58 কোটি 95 লাখ সুইস ফ্রা, টাকার অঙ্কে যার পরিমাণ 8,500 কোটির উপরে। এক বছর আগেও এর পরিমাণ ছিল মাত্র 264 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় অনেকে অর্থ পাচার করে জমা করেছে সুইস ব্যাংকে, যে কারণে হঠাৎ বেড়েছে আমানতের পরিমাণ। বছরে এমনি কিছু টাকা পয়সা ট্রান্সফার হয়, আবার 24-এর আন্দোলনের ফলে লোকজন যারা নাকি এই সমস্ত লন্ডারিং করে, তাই না, মানে যারা নাকি টাকা পয়সা পাচার করার সাথে জড়িত, তারাও আসলে ভীত হয়েই হয়তো বা টাকা পয়সা সব ট্রান্সফার করে দিচ্ছে। 2024-এ বিশেষ করে যখন নাকি ছাত্রগণ আন্দোলন শুরু হয়, তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে। পাচার করা অর্থ উদ্ধারে সুইজারল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ বিশ্লেষকদের। এর মাধ্যমে পাচারকারীদের সম্পর্কেও তথ্য জানা সম্ভব বলেও মনে করেন তারা। এখন তো দেশ হিসাবে আছে, বিস্তারিত যে পরিসংখ্যান সেটা সুইস গভর্নমেন্টের সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতার মাধ্যমে তারা এটা পেতে পারেন এবং তখন আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ না। আর একটা বড় অংশই অবৈধ অর্থ পাচারের সাথে জড়িত, আমাদেরকে সে ধরনের পদক্ষেপে যেতে হবে। তাদের সাথে যদি আমাদের চুক্তি থাকে যে ব্যাংকিং ইনফরমেশনগুলো ওরা ডিসক্লোজ করবে, তাই না, তাহলে তো এটা শুধু সরকার খালি ইনফরমেশনগুলো পাবে তা না, এগুলোকে বৈধ পথে গেল না অবৈধ পথে গেল সেটাও বের করতে পারে। দুর্নীতি, ব্যাংক লুটপাট এবং অবৈধভাবে উপার্জিত অর্থ ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেও অর্থ পাচার হয়ে থাকে। তাই পাচার ঠেকাতে এসব উৎস বন্ধে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই উৎসকে আমাদের বন্ধ করতে হবে। সুতরাং সুশাসন, জবাবদিহিতা, স্পষ্টতা আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যেটা এখন আমরা চেষ্টা করছি, তাহলে এটা বন্ধ হবে। কিন্তু পুরনো যেটা নেওয়া হয়েছে সেটাও আনার ব্যবস্থা করতে হবে। অর্থ পাচার কমিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার মধ্যেও সমন্বয় থাকা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। ইনফরমেশনগুলো আদান প্রদানের সুযোগ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গেছে, বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়িঘরে ফিরেছেন ফুলগাজীর দুর্গত এলাকার মানুষ। ক্ষতি হয়েছে অনেকের বসত ভিটার, সেগুলো মেরামত করে বসবাসের উপযোগী করা হচ্ছে। এছাড়া উত্তর বড়িয়ায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ চলছে, ফেলা হচ্ছে বালু ভর্তি বস্তা। বৃহস্পতিবার উজানের ঢলে বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়ে, এতে বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ বিষয়ে আরো খবরাখবর জানতে চাই, বর্তমান অবস্থা জানবো। ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির কি অবস্থা আপনি দেখলেন এবং বাঁধ মেরামতের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? ঢলের পানি নেমে গেলে এখানে এখন শুরু হয়েছে সংস্কার কাজ। আমি আছি ফুলগাজীর উত্তর বড়ইয়া, যে স্থানটিতে বাঁধ ভেঙেছে সে ভাঙন কবলিত স্থানটিতে এখন এখানকার পানি উন্নয়ন বোর্ড সেখানে কাজ করছে। তবে এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন আজ সন্ধ্যা নাগাদ এখানে পায়ে হেঁটে চলাচল করার মতো সেরকম উপযোগী করে তারা তুলবেন। এর আগে হচ্ছে যে এর আগে আমরা যদি পেছনের কথা যদি বলি 2005 থেকে 2011 সালে এখানে প্রায়
455 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্পটি 10 বছর যেতে না যেতে আবার হচ্ছে যে 2017 থেকে 2023 সালের মধ্যে সেখানে প্রায় 70টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে প্রায় 5 কোটি টাকার এখানে বরাদ্দ দিয়েছে, কিন্তু প্রতি বছরে কিন্তু এরকম বরাদ্দ দিচ্ছে, কাজের কাজ আসলে মূলত কিছুই হচ্ছে না। প্রতি বছরে বাঁধ ভাঙে এখানকার লোকালয় প্লাবিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত পরশুদিনও এখানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। এখন মানুষ এখানে আসলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সর্বশেষ হচ্ছে আমরা এখানে খবর নিয়ে যেটা জেনেছি যে এখানে মাছের ঘেরের ক্ষতি হয়েছে, মাছের ঘের থেকে মাছ বাসিয়ে নিয়ে গেছে। তবে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা যেটি দাবি করছে যে তাদের কোনো ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। বর্তমানে যে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে 7340, তারা এই যে বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে এখানকার বাসিন্দারা রক্ষা পাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আরিফ, আপনি ফেনীর খবরাখবর আমাদের জানাচ্ছিলেন। রাজশাহীতে নেতা কর্মীদের চাপে ভেঙে পড়ল বিএনপির সমাবেশের মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর সপুরা এলাকার ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 5টার দিকে শামুকদুম থানা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম মঞ্চ থেকে নামার পর নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়। এ সময় অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মঞ্চে উঠে পড়েন। পরে আচমকা ভেঙে পড়ে মঞ্চ। তবে ঘটনায় বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউই আহত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বে বসানো হয়েছিল। দ্রুত সংস্কার করে ভোট না দিলে জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে দাবি করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছে বলেই জুলাই বিপ্লব পরিণতি পেয়েছে। কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে নেতৃত্ব দিতে চাইলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। লন্ডন বৈঠকে দেশে বিশৃঙ্খলা কমেছে ও শান্তি ফিরে এসেছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে। ঢাকা শহরের মেডিকেল বর্জ্যের বিষয়ে এখনই সমন্বিত পদক্ষেপ না নিয়ে ভবিষ্যতে নগরবাসী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। পরিকল্পনার অভাব এবং আইন প্রয়োগের অনীহার কারণেই দ্রুত পরিবেশের বিপর্যয় হচ্ছে বলেও জানান তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। জানান, ঢাকায় প্রতিদিন 7,500 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, যার মধ্যে 200 মেট্রিক টন হাসপাতাল বর্জ্য। 2-1টি হাসপাতাল ছাড়া বাকিগুলো কেউই নিজেদের প্রতিষ্ঠানের বর্জ্যের বিষয়ে সচেতন থাকছেন না, যার ফলে প্রতিদিন বাড়ছে দূষণের মাত্রা। মেডিকেল বর্জ্যের পাশাপাশি কলকারখানার বর্জ্যের বিষয়েও মন্ত্রণালয়গুলো সচেতনভাবে নিজেদের দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেন পরিবেশবাদীরা। হসপিটাল ওয়েস্টগুলো গুটি কয়েক বাদে বাকি সমস্তগুলো সিটি কর্পোরেশনের ট্রাক করে আমিনবাজার বা মাতোয়াইলে ডাম্প হচ্ছে। সেই ডাম্পিং সাইট থেকে কিছু রিইউজ করার জন্য কিছু জিনিস কিন্তু আবার কালেক্ট করে। আমার আপনার ব্যবহার্য জিনিসের কিছু কিছু যে সেই ক্যান্সার রিলেটেড, এইডস রিলেটেড বা এইডস জার্ম নিয়ে, ক্যান্সার জার্ম নিয়ে জিনিস যে আমার আপনার কাছে আসছে না, সেটি বলার অপেক্ষা রাখে না। আর এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।